টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে 27শে জানুয়ারি ট্যাক্স সিজন শুরু হলো। ট্যাক্স রিটার্ন দাখিল করা আজকে থেকেই শুরু হবে রাত 12টা থেকে। সুতরাং সেভাবেই প্রস্তুতি নিশ্চয়ই আমরা নিচ্ছি এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেই ট্যাক্স বা আর্থিক বিষয়। আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, যদিও এই বিষয়টি নিয়ে আমরা এর আগে বারবারই কথা বলেছি, কিন্তু অনেক মানুষ এখনও আমাদের কাছে জানতে চান, তাদের কাছে বিষয়টি এখনও ধোঁয়াশা নাকি। সে কারণে আজকে আমরা রেখেছি সিডিপ্যাপে ব্যাপক যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের বিষয়টি আমরা আলোচনা করব এবং সেই সাথে সিডিপ্যাপ হোম কেয়ারে আয়ের উপর যে আপনার আমার যে ট্যাক্সের কি ছাড় হতে পারে বা পেতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো 2000, যেহেতু একটু আগেই বলেছি যে আজকে থেকেই ট্যাক্স রিটার্ন শুরু হবে 2024-এর এই কর বছরের ট্যাক্স রিটার্নের সময় যে সাধারণ ভুলগুলো আমরা করে থাকি সেই ভুলগুলো যাতে আমরা এড়িয়ে চলতে পারি, কিভাবে এড়িয়ে চলতে পারি এবং নিখুঁতভাবে আমরা সেই ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারি সে বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো আপনার আমার ব্যক্তিগত বা ব্যবসায়ের ট্যাক্সের ডেডলাইন বা সময়সীমা সম্পর্কে, কারণ অনেকেই এই বিষয়টাও আমরা ভুল করে থাকি, সুতরাং এই বিষয়টা কথা বলবো। এর বাইরেও আরও অনেকগুলো বিষয় আমরা হাতে রেখেছি, যদি সময় থাকে তাহলে আলোচনা করব। এর বাইরেও সুপ্রিয় দর্শক, আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকবেই, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছে আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব আব্দুল চৌধুরী, IRS এনরোলড এজেন্ট এবং CEO ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রানা ভাই, আশা করি আপনি ভালো আছেন। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমরা ইনশাআল্লাহ আপনাদের সব কোয়েশ্চেন আজকে আনসার করার চেষ্টা করব। আপনারা আমাদেরকে কল দিবেন, ফেসবুকেও কোয়েশ্চেন করবেন। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি এই মুহূর্তে অনেক দূরে আছেন আমাদের নিউ ইয়র্ক থেকেও, তারপরেও শুধু কমিউনিটির কথা চিন্তা করে এবং যেহেতু আজকে থেকেই ট্যাক্স রিটার্ন শুরু হচ্ছে সে বিষয়টি মাথায় রেখে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সেজন্য আমরা হৃদ্য প্রাণিত। তো আপনি নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে বিষয়টি আমরা অনেক একেবারে চর্চিত বিষয়, তারপরেও আমরা অনেকবারই কথা বলেছি, আপনিও কয়েকদিন আগে কথা বলেছেন, তারপরেও আজকে আমরা জানতে চাই যে সিডিপ্যাপে যে ব্যাপক পরিবর্তন এসেছে। কারণ আমরা জানি যে 2025 সালের 1 এপ্রিল থেকেই এটি আর একটি একক বা PPL এর হাতে নামক একটা প্রতিষ্ঠান এই সেবাটি দেবে, যদিও এবং এর ফলে আমরা জানি যে 600-এর অধিক হোম কেয়ার প্রতিষ্ঠানে এই সেবা যেটা প্রদান করত তাদেরও ভূমিকা পরিবর্তন হবে এবং এই PPLকে সহায়তা করার জন্য 24টা হোম কেয়ার প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং সে কারণে আরও কিছু বিষয় আছে, কিছু ট্রেনিং নেওয়ার বিষয় আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে একটা এখনও ধূম্রজাল সৃষ্টি হয়ে আছে। আমি আশা করব যে আপনি যেহেতু এই পেশার সঙ্গে জড়িত আছেন, একজন অ্যাকাউন্ট্যান্ট, প্রতিনিয়তই যারা আমরা হোম কেয়ার সার্ভিস দিয়ে থাকি আপনাদের মতো পেশাজীবীদের মানে এই অ্যাকাউন্টেন্টদের কাছে আমাদের ফাইল, আমাদের ট্যাক্স রিটার্ন দাখিল করতে যাই, এক্ষেত্রেও এই বিষয়টি পরিবর্তনের বিষয়টি ছাড়াও এই ট্যাক্স যেটা আমরা ইনকাম করি সেটা ট্যাক্সের উপরে কতটা প্রভাব বিস্তার করবে, কতটা ছাড় পেতে পারি বা আদৌ ছাড় পাবো কিনা, এই বিষয়টিগুলো যদি বিস্তারিত আলোচনা করেন জনাব আব্দুল চৌধুরী। থ্যাংক ইউ রানা ভাই ফর দিস ডেসক্রিপশন। সো এখন আমরা হোম কেয়ার নিয়ে অলরেডি শুরু করি, রাইট? হোম কেয়ারের ব্যাপার ইউজুয়ালি আপনারা আমার চেয়ে আগে থেকে জানেন, বাট বেসিক্যালি এখন যেটা হবে সিডিপ্যাপ, যেটা কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারকে যেখানে আপনারা টেক কেয়ার করতে পারেন এবং যে প্রোগ্রামে আপনারা এক বাসায় থাকতে পারেন, ঠিক আছে? সো এই সিডিপ্যাপের প্রোগ্রামটা এখন লাইসেন্স থাকবে একটা পাবলিক পার্টনারশিপ LLC, একটা নতুন কোম্পানি যেটা ক্রিয়েট হবে, আই থিংক ইজ ফ্রম জর্জিয়া। লাইসেন্সটা এখন $9 বিলিয়ন কন্ট্রাক্ট ওদেরকে দেওয়া হয়েছে।
starting April 1st, I believe, সব সিডিপ্যাপের যারা কাজ করতেছেন, যারা আছেন আপনাদের ওই পিপিএল এ ট্রানজিশন করা লাগবে। ওকে, সো এখন মোস্ট হোম কেয়ার এজেন্সির দুইটা লাইসেন্স থাকতো, রাইট? থাকে যেটা সিডিপ্যাপ, যেটা একটা, আর আরেকটা ইজ লাইসেন্স হোম কেয়ার এজেন্সি, সরি, লাইসেন্স হোম কেয়ার সার্ভিসেস এজেন্সিস, হুইচ ইজ লেক্সাস, রাইট? সো ইউজুয়ালি যখন একটা এজেন্সির, রানা ভাই আমি যদি এখানে কোনো ইনকারেক্ট কথা বলি আপনি আমাকে কারেকশন করতে পারেন, সিন্স আপনি আগে অন্যান্য এটা করছেন, বাট ইউজুয়ালি যখন দুইটা লাইসেন্স থাকে ওদের, সিডি পেপারটা আপনাদেরকে দেওয়া হয় যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারকে টেক কেয়ার করতেছেন। ধরেন আপনি আপনার বাবাকে টেক কেয়ার করবেন, আপনার এক বাসা থাকেন, আপনি ইউজুয়ালি সিডি পেপে থাকবেন। এখন ধরেন কোনো কারণে আপনি আপনার মাকে টেক কেয়ার করতে যাচ্ছেন না, আপনার আরেকটা জব আছে, বাইরের কেউ যদি আপনাকে আপনার মার জন্য হায়ার করা হয়, তখন ওই হোম কেয়ার এজেন্সি গুলো লেক্সার লাইসেন্স থেকে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পাঠায়, রাইট? সো এখন আনফরচুনেটলি সিডিপ্যাপের সব লাইসেন্স চলে যাবে পাবলিক পার্টনারশিপ এলএলসি, একটা নতুন কোম্পানির আন্ডারে, পিপিএল। ওকে, সো নাও এইটা যদি হয়, আপনারা যারা সিডিপ্যাপে আছেন মোটামুটি সবারই পিপিএল, পাবলিক পার্টনারশিপ এলএলসি, যেটা ওদের সাথে আপনাদের যাওয়া লাগবে। যখন আমি চাই, আমার কনভারসেশন যেটা এখানে, not about licensing or anything, আমার কনভারসেশন এটা হলো আপনাদের জন্য কখন এই হোম কেয়ার এক্সক্লুশন সম্ভব, ঠিক আছে? যখন আপনি যদি আইআরএস এর রুলিং হইলে গা, আপনি যদি একজন মানুষকে টেক কেয়ার করেন, ওকে, উনার জন্য যদি আপনি ট্যাক্স ডিডাকশন পাইতে চান, 3 things you need. The caretaker must be providing personal care services to an individual who is eligible for Medicaid waiver program, ঠিক আছে? লেক্সা এবং সিডিপ্যাপ দুটাই মেডিকেল ওয়েভার প্রোগ্রাম, not a problem. This is good. Second thing, the home health aide must live in the same household as the person receiving care. That's the catch. সিডিপ্যাপে আপনার এক ঘরে থাকতে পারবেন, লেক্সাতে এক ঘরে থাকার রুলটা নাই, ঠিক আছে? This is the issue here. Okay, এটা আনফরচুনেট একটা প্রবলেম। এটা অনেক হোম কেয়ার এজেন্সির জন্য একটা আনফেয়ার ব্যাপার হয়ে দাঁড়াইছে, যেটা নিউ ইয়র্ক স্টেট, I don't know why they did this, but it's very unfair to them. But unfortunately ওদের ওই ক্লায়েন্ট কাস্টমার গুলো ওদের জন্য লস হবে। এটাতে একটা লসুট আছে বর্তমানে, বাট আমার জানা মতে এখানে অত প্রোগ্রেস হয় নাই। সো এপ্রিলের 1 তারিখের মধ্যে ট্রান্সফার হওয়া শুরু হবে। সো আই থিংক পিপিএল আপনাদেরকে ইমেল পাঠাবে, ইমেল পাঠায় বলবে যে সিডিপ্যাপে যারা আছেন আপনাদের ট্রান্সফার করা লাগবে। তো এখন আপনাদের বোঝা লাগবে যে আপনি যদি এই হোম কেয়ার এক্সক্লুশন নিতে চান ট্যাক্স ফাইলে, আপনার পেশেন্ট এবং আপনি সেম বাসায় থাকা লাগবে, মানে সিডিপ্যাপে থাকতে হবে। হ্যাঁ, এখন এক্স্যাক্টলি, এখন আপনার যে কোম্পানি আছে হোম কেয়ার এজেন্সি, আপনারা যেটাই করেন না কেন, আপনি যখন ট্যাক্স ফাইল করতে আসবেন, মাই কোয়েশ্চেন ইজ গোনা বি, আপনি কি হোম কেয়ার এক্সক্লুশন নিচ্ছেন? আমি আপনাকে জিজ্ঞেস করবো না আপনি লেক্সাতে আছেন নাকি সিডিপ্যাপে আছেন। উই আর গোনা নিড আ প্রুফ অফ অ্যাড্রেস that আপনারা সেম বাসায় থাকতেছেন। নাও এখন আপনি যদি সেম বাসায় থেকে একজন পেশেন্টকে টেক কেয়ার করতেছেন, he is going to be under CDPAP. So unfortunately আপনার CDPAP-এ থাকা লাগবে, এবং আপনাকে যে হোম কেয়ার এজেন্সি যে এত ভালো সার্ভিস দিচ্ছে all these years, most likely not going to be able to be with these guys. ঠিক আছে? সো আপনারা ঠিকমতো বুঝবেন ট্যাক্সের রুলগুলো and move forward accordingly. Alright? আপনারা যখন এক্সক্লুশন নেবেন, 3টা জিনিস: আপনার প্রুফ অফ অ্যাড্রেস, আপনার পেশেন্টের প্রুফ অফ অ্যাড্রেস, যাকে টেক কেয়ার করতেছেন ওনার প্রুফ অফ অ্যাড্রেস, এবং একটা জব লেটার ফ্রম হোম কেয়ার এজেন্সি। ওকে, তার মানে আপনারা যারা 2024 এ ট্যাক্স ফাইল করতেছেন, জব লেটার গুলো আপনারা এখনই রেডি রাখবেন, বিকজ উই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন 3 months ডাউন দ্য লাইন, রাইট? আপনার অডিট হইতে পারে 6 মাস পরে, 9 মাস পরে, 1 বছর পরে। সো আপনারা ওই জব লেটার গুলো রেডি রাখবেন এবং প্রুফ অফ অ্যাড্রেস গুলো সব বছরের মতো রেডি রাখবেন। তো এক্ষেত্রে আমরা যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে সিডিপ্যাপে থাকলে আপনি বললেন যে ট্যাক্স এক্সক্লুশন বা সুবিধাটা পাওয়া যাচ্ছে, তো যদি আমি সিডিপ্যাপে না থেকে লেক্সাতে থাকি, তাহলে সেক্ষেত্রে কি আমি এই ট্যাক্স যেটা পুরোপুরি কি ট্যাক্স ফ্রি থাকতে পারবো কি না, কিংবা ইআইটিসি পাবো কি না, এ ধরনের একটা বিষয় আছে। আপনি একজন অ্যাকাউন্টেন্ট, এক্ষেত্রে আপনি কি বলবেন? সো যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে
আমরা কেয়ার করি না আপনি লেক্সাতে আছেন নাকি আপনি সিরিপ্যাপে আছেন। আমাদের মেইন কনসার্ন ইজ দ্য আইআরএস রুলিং হুইচ ইজ আপনি এবং পেশেন্ট সেম বাসায় থাকা লাগবে, দ্যাটস অল ইট ইজ। এখন আনফরচুনেটলি রুলটা হইলে কি আপনি যদি লেক্সাতে থাকেন সেম বাসায় থাকতে পারতেছেন না, সিরিপ্যাপে যদি থাকেন সেম বাসায় থাকতে পারবেন। সো ফাইনালি আপনার আনসারটা হইল গিয়া যে ইয়াস আপনার ট্যাক্স এক্সক্লুশন নিতে হইলে সেম বাসায় যেহেতু থাকা লাগবে ওই কারণে আপনার সিরিপ্যাপে থাকা লাগবে। তা না হলে যদি আমি লেক্সাতে যাই তাহলে আমার যে ইনকামটা আমি করব, যে হোম কেয়ার সেবাটা আমি দিব, তার উপরে যেটাই আমি অর্থ উপার্জন করি না কেন সেটার উপরে আমাকে ট্যাক্সও দিতে হবে, এবং ইআইটিসি যদি যেগুলো যদি আমার সিরিপ্যাপে থাকতে পেতাম সেটা হয়তো এটা পাবো না। কারেক্ট। আমি এখানে আরেকটা সিনারি আপনাদেরকে দেই, রাইট? সো ইয়েস, আপনি যেহেতু লেক্সাতে যেহেতু যাচ্ছেন, মোস্ট লাইকলি যাকে আপনি টেক কেয়ার করতেছেন ও আপনার বাসায় থাকতে পারবে না, ওই কারণে আপনি ওই এক্সক্লুশনটা নিতে পারতেছেন না। সো এখন আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, রাইট? ভেরি কেয়ারফুল। এখানে তিনটা সিনারিও থাকবে। সিনারিও 1, রানা ভাই কেউ যদি কল করে আমাকে বলবেন, উইল স্টপ দ্য কনভারসেশন। সিনারিও 1, আপনার একটা জব, আপনি শুধু হোম কেয়ার করেন, আর কোনো কিছু নাই, ঠিক আছে? আপনার ইনকাম $25,000। এই ক্ষেত্রে আপনার ইনকাম লাগবে ইন অর্ডার টু গেট আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট। কথা বুঝছেন? ওই ক্ষেত্রে আপনি এখন আপনার নিজের বাসায় কাউকে টেক কেয়ার করেন আর বাইরের বাসায় কাউকে টেক কেয়ার করেন, ম্যাটার করতেছে না। আপনার স্টিল ওই 20,000 হোক, 25,000 হোক, 30,000 হোক, ওই ইনকামটা আপনার দরকার। তো আপনার ক্ষেত্রে ইউনিক সিচুয়েশন, লেক্সাস সিরিপ্যাপ ডাজন্ট ম্যাটার, কজ ইউ নিড ইনকাম। আপনি এক্সক্লুশন নিচ্ছেন না। কথা বুঝছেন? আই ডোন্ট ওয়ান্ট এনিবডি টু গেট কনফিউজড। ইআইসি কখন মিলে, আর্ন ইনকাম কখন মিলে? আপনারা যখন কাজ করেন এবং ছেলে মেয়ে বাচ্চারা আছে। 20,000 ইনকাম, 25,000 ইনকাম, 30,000 ইনকামে অনেক হাই ইনকাম দেয়, রাইট? This is actually a good conversation for the home care agency. These are the guys you should target. Okay, so এখন উনার যদি একটা জব হয়, উনার ইনকাম দরকার, ফাইন, আপনি এক্সক্লুশন নেবেন না, সো আপনার জন্য ম্যাটার করতেছে না। নাম্বার 2, আরেকজন সিচুয়েশন হলো গিয়া ওদের দুইটা জব, ওকে? হাজবেন্ড কাজ করতেছেন, ওয়াইফ কাজ করতেছেন। হাজবেন্ডের রেগুলার জব, ওয়াইফের হোম কেয়ার জব, ওকে? এখন উনার রেগুলার জবের ইনকাম 40,000, রাইট? ইআইসি পাচ্ছেন। সেকেন্ড জব হোম কেয়ার জব 30,000, হয়ে গেল কত? 70,000। ইআইসি চলে গেল, তাই না? তো তার মানে আপনার এক্সক্লুশন লাগবে। এক্সক্লুশনের কারণে আপনার এক্সক্লুশন এটা নেওয়া লাগবে, সো দেন আপনার আসলে এক্সক্লুশন ছাড়া হবে না, রাইট? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এক্সক্লুশনে আপনার ইনকাম কমতেছে। যার ইনকাম ছিল 25,000, উনার যদি এক্সক্লুশন দেন ইনকাম ইজ 0, এক্সক্লুশন না নেন ইনকাম স্টিল 0। কেন? স্ট্যান্ডার্ড ডিডাকশন 29,000 টাকা মেরিট যারা ফাইলিং করতেছে, তাই না? উনার এক্সক্লুশন নিলে যা কথা, না নিলেও সেম কথা। বাট যাদের দুইটা জব, ওদের এক্সক্লুশন নেওয়া লাগবে, রাইট? দেন থার্ড সিনারিও ইজ হাজবেন্ড হোম কেয়ার করতেছেন, ওয়াইফও হোম কেয়ার করতেছেন। ওইখানে আপনি দুটাই এক্সক্লুশন করতে পারেন অথবা এক্সট্রা এক্সক্লুশন করতে পারেন। ইন এনি কেস, মেইন থিং হইলে গিয়া আপনার রুলটা বুঝবেন। ইউজুয়ালি প্রিভিয়াস ইয়ারে যেরকম ট্যাক্স ফাইল হয়েছে, আপনার এই বছরে সেম ভাবে ট্যাক্স ফাইল হবে। আপনার অ্যাকাউন্টেন্টের সাথে বুঝবেন যে আপনার এক্সক্লুশন নিচ্ছেন কিনা না, এবং এক্সক্লুশন নিতে হইলে আপনার সিরিপ্যাপে থাকা লাগবে এবং সেম অ্যাড্রেসে থাকা লাগবে। সো দিস ইজ বেসিক্যালি হোয়াট দ্য আনসার ইজ। এ ব্যাপারে আরো হয়তো প্রশ্ন আপনাকে আমি করতে পারি, তো একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম রফিকুল্লাহ। আমি আপনাদের একজন নিয়মিত টক শোর দর্শক। আমি একটি খুব মারাত্মক বিষয় আপনাদের কাছে উঠে ধরছি। হঠাৎ করে মার্চের 30 তারিখের পরে আমরা 30-40 হাজার বাঙালি এক সপ্তাহের ভিতরে চলে যাব সিডিভাব থেকে আমাদের এই হোম কেয়ার ভাইদেরকে ধনী করার জন্য লেক্সাতে। মনে রাখবেন, এইটার যে কত বড় একটা ইনভেস্টিগেশন হবে এবং এক পর্যায়ে এটা একটা ক্রিমিনাল অ্যাক্টে আমরা বাঙালিরা পড়ে যাব। যেহেতু আমি সেবা দিও না, ফলস একটা চেক নি, ভাইসেন ভার্সা। আপনারা যদি মনে করেন আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটি হলো, ভাই এইভাবে যদি আমরা হঠাৎ করি 7 বছর পরে আমি যদি হঠাৎ করি লেক্সা চলে যাই সিডিভাব থেকে 30-40 হাজার বাঙালি একসাথে, আপনি কি মনে করেন এটা আন্ডার ইনভেস্টিগেশন যাবে না?
এই আমার প্রশ্ন। এটা আমাদের মনে করা বা না করার বিষয়। রানা ভাই এই আনসারটা আমি দেই ভাইজান। আমরা বলতেছি না আপনি সিরিপেপে যান আলেক্সাতে যান, আমরা বলতেছি আপনার ট্যাক্স এক্সক্লুশন কখন থাকবে, আপনাদের ডিসিশনটা নেওয়া লাগবে, তাই না? সিম্পল ব্যাপার, দ্যাটস অল ইট ইজ। এক্সক্লুশন হইলে গিয়া যারা সেম বাসায় থাকেন, দ্যাটস অল, রাইট? দ্যাটস অল দ্য কনভারসেশন হিয়ার ইজ, রাইট? বাট ইয়াস, এটা আনফরচুনেট সিচুয়েশন, বাট এটা আপনার সবার সিচুয়েশন বুঝে আপনারা নেবেন ব্যাপারটা। এবং সব এজেন্সিগুলো আপনাদেরকে কি বলে এটা সাহায্য করবে টু মেক শিওর দ্যাট আপনার ট্রানজিশনটা ঠিকমতো হয়। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। ফেসবুকে একজন প্রশ্ন রেখেছেন বুশরা হাসান, তিনি বলছেন যারা হোম কেয়ার সার্ভিস নিবে হোম হেলথ এইড দিয়ে তাদেরকে ট্যাক্স ফাইলে এইটা শো করতে হবে, এ ব্যাপারে আপনার পরামর্শ কি? Again, the rule, simple rule, যাকে আপনি টেক কেয়ার করতেছেন উনি কি আপনার এক বাসায় থাকতেছেন নাকি না? হোম কেয়ার এক্সক্লুশন নিতে হইলে আপনারা সেম বাসায় থাকা লাগবে। এখন আপনি হোম হেলথ এইড লাইসেন্স নেন আর ডিগ্রি নেন, ডাজন্ট ম্যাটার, যাকে আপনি টেক কেয়ার করতেছেন উনি আপনার বাসায় থাকা লাগবে এবং প্রুফ অফ অ্যাড্রেস থাকা লাগবে। ওকে, দ্যাটস অল ইট ইজ। এখন আপনারা রুলটা নিজেরা বুঝবেন যে সেম বাসায় থাকতে হইলে কোন লাইসেন্সের আন্ডারে আপনার এই হোম কেয়ারটা করা লাগবে, রাইট? দ্যাটস অল। অনেক ধন্যবাদ বুশরা আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। তা আমরা সিডিপ্যাপ নিয়ে যেহেতু অনেক আলোচনা করেছি এবং এটা নিয়ে একটা অনেক রকম নানান জনে নানান কথা বলছে, তো এটা নিয়ে আর আমরা কথা বলতে চাই না। আমরা যেহেতু আজকে থেকে কর বছর শুরু হচ্ছে, সুতরাং আজকের এই ট্যাক্স রিটার্নের সময় আমরা যে ছোটোখাটো বা সাধারণ ভুলগুলো করে থাকি, কী ধরনের ভুল করে থাকি, কী বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখলে আমাদের এই ভুলগুলো হবে না, এই বিষয়গুলো যদি আপনি একটু বিস্তারিত বলেন, তাহলে আজকে থেকে যারা আমরা এই ট্যাক্স রিটার্ন বা আমরা ফাইল করতে যাব তারা নিখুঁত নির্ভুলভাবে যাতে এই আমাদের রিটার্নগুলো জমা দিতে পারি, সে ব্যাপারে আপনার একটু পরামর্শ প্রয়োজন জনাব আব্দুল চৌধুরী। হ্যাঁ, সো গুড থিং, এখন আমরা ট্যাক্স নিয়ে কথা বলবো, রাইট? সো obviously 27 তারিখ আজকে IRS e-file অফিশিয়াল স্টার্ট ডেট, রাইট? সো আপনাদের যদি ডকুমেন্ট রেডি থাকে আপনারা ট্যাক্স ফাইল করবেন। আমি কয়েকটা জিনিস আপনাদেরকে মনে করাবো টু মেক শিওর আপনাদের ট্যাক্স ফাইলগুলো ঠিক মতো হয়, রাইট? নাম্বার ওয়ান থিং ইজ আপনারা মেক শিওর করবেন যে আপনাদের সব ইনকাম ঠিক মতো কালেকশন হয়েছে। ওকে, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। আপনার W2 কয়েকটা থাকুক যেটাই হোক, রাইট? মেক শিওর সব W2 কালেকশন হয়েছে। একটা W2 যদি মিসিং হয় তাহলে কিন্তু আপনার অ্যামেন্ডমেন্ট করা লাগবে, ঠিক আছে? একটা 1099 যদি মিসিং হয় তাহলেও অ্যামেন্ডমেন্ট করা লাগবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রিটিক্যাল দ্যাট আপনারা এই সব ডকুমেন্টস গুলো ঠিকমতো কালেকশন করতেছেন। আমি একটা জিনিস এখানে অ্যাড করি, আপনারা যারা রাইড শেয়ারে আছেন, রাইট, যারা উবার চালান, লিফট চালান, রিমেম্বার আমরা আপনারা একটা লসুটের সেটেলমেন্ট পাইছিলেন, রাইট? 2024 আপনাদের ওই সেটেলমেন্টটা আসছিল, রাইট? ওই সেটেলমেন্টটা ছিল আপনার 2015 থ্রু 2017 আপনারা যারা উবার এবং লিফট চালাইছিলেন, আপনাদের আই বিলিভ এটা সেলস ট্যাক্স নিয়ে একটা সু ছিল, whatever the case it is, আপনাদের যে পয়সাটা পাইছেন উবার এবং লিফট সেটেলমেন্টে দিছে আপনাদেরকে, ওইটাতে কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে। ওরা আপনাদেরকে 1099 ইস্যু করবে। সো ইটস ভেরি ক্রিটিক্যাল দ্যাট ওই 1099টা আপনারা মিস করবেন না। ওকে, যারা বিজনেস ওনার আপনাদের 1099 যদি কাউকে দেওয়া লাগে, তার মানে আপনি যদি কাউকে $600 উপরে দিয়ে থাকেন, ওদেরকে আপনার 1099 ইস্যু করা লাগবে, তাই না? সো ওই 1099 আপনাদের জানুয়ারির 31 তারিখের মধ্যে IRS এর সাথে ফাইলিং করা লাগবে। ওকে, যারা আপনারা কর্পোরেশন অথবা যারা আপনারা এস কর্পোরেশন অথবা পার্টনারশিপ অথবা মাল্টি মেম্বার LLC, আপনাদের ডু ডেট থাকবে মার্চের 15 তারিখ। ওকে, সো আপনারা মেক শিওর করবেন যদি ঠিকমতো ট্যাক্স ফাইল না করতে পারেন বাই মার্চ 15 আপনারা এক্সটেনশন ফাইল করতেছেন। ওকে, আপনি যদি এক্সটেনশনটা না ফাইল করেন আপনারা পেনাল্টিতে পড়ে যাবেন। ওকে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন সেম ভাবে আপনাদের ওইটা ডিউ এপ্রিলের 15 তারিখে। ওয়ান অফ দ্য কমন মিস্টেক যেটা হয়, আপনাদের যাদের LLC আছে অথবা এস কর্পোরেশন আছে, আপনারা অনেক সময় ভুলভাবে আপনাদের পার্সোনাল ট্যাক্স ফাইল আগে করে ফেলেন, রাইট? ডু নট ডু দ্যাট। মেক শিওর করবেন আপনাদের বিজনেস ট্যাক্স ফাইলটা আগে করতেছেন, তারপরে আপনাদের পার্সোনাল ট্যাক্স ফাইলটা করবেন। ওকে, অনেক সময় আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, রাইট? গত বছর অ্যাড্রেস চেঞ্জ হতে পারে অথবা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হতে পারে। মেক শিওর করবেন আপনাদের আপডেটেড অ্যাড্রেস আছে এবং কারেক্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি কোনো কারণে ভুল হয়, তখন ওরা আপনাদেরকে চেক পাঠাবে। এখন আপনারা সবাই জানেন চেক এখন যদি IRS পাঠায় আরেকজনের হাতে গিয়ে উঠবে। সো মেক শিওর করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো
ঠিক মতো আপনাদের দেওয়া হয়েছে, রাইট? এবং another thing is আপনাদের যারা 1099 আগে যারা বললাম, এখন আপনারা যদি ই কমার্স ব্যবসাতে থাকেন, রাইট, তার মানে ই কমার্সের আপনার অ্যামাজন অথবা শপিফাই অনেক ব্যবসা যেটা আছে, আপনাদেরকে 1099 কে ইস্যু করবে, রাইট? 1099 কে আপনার যদি ইনকাম ওদের কাছ থেকে $5,000 উপরে হয়ে থাকে, তখন আপনাদেরকে ওরা একটা 1099 দিবে। এবং আপনাদের ইনকাম যদি $5,000 নিচে হয়, অ্যামাজন শপিফাই ওরা আপনাদেরকে কোনো 1099 দিবে না। বাট মেক শিওর করবেন যে আপনারা স্টিল ইনকাম এবং এক্সপেন্স ঠিক মতো রিপোর্ট করতেছেন, রাইট? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগেন, দ্য ডিউ ডেট ইজ এপ্রিলের 15 তারিখে। মেক শিওর করবেন ঠিক মতো ফাইল করতেছেন। যদি ফাইল না করতে পারেন, ফাইল এন এক্সটেনশন। অনেক ধন্যবাদ। এই বিষয়ে আরো কিছু প্রশ্ন আমার আছে, সেটা করবো। একজন দর্শক অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি ভাই, আমার কথা শুনতেছেন? জি। আচ্ছা, আমি সিডি পাইপসের ব্যাপারে আপনারা যেগুলো বলতেছেন কিছুটা কনফিউজিং মনে হচ্ছে। আমি যতটুকু বুঝলাম, আপনি যদি সিডি পাইপে থাকতে হয় তাহলে আপনি আপনার বাপ মা শ্বশুর শাশুড়িকে দেখতে পারবেন। আর যদি লেক্সাতে যান, একেবারে আপনি আপনার শ্বশুর শাশুড়ির বাপ মাকে দেখতে পারবেন না, আপনি অন্যকে হেল্প করতে হবে, মানে কাজ করতে হবে। তো তার মানে যেটা বলে যে সিডি পাইপে থাকতে হলে, বারম লাইন হচ্ছে সিডি পাইপে থাকলে আপনি ট্যাক্সে হেল্পটা পাবেন, আর লেক্সাতে গেলে পাবেন না। সো এটার আপনারা যতভাবে ঘুরে বলতেছেন মানুষকে কনফিউজ করে ফেলছেন। বারম লাইন হচ্ছে যদি সিডি পাইপে থাকতে হয় তাহলে আপনি ট্যাক্সের হেল্প পাবেন, আর আপনি আপনার বাবা মাকে দেখতে পারবেন একই বাসা থাকে, আর শ্বশুর শাশুড়িদের। কিন্তু আপনি যদি লেক্সাতে যান, আপনি আপনার শ্বশুর শাশুড়ি বাবা মাকে দেখতে পারবেন না, আপনাকে অন্যকে সার্ভিস দিতে হবে। না, ওটা হচ্ছে বিগ একটা প্রবলেম। আপনারা শুধু ট্যাক্সের কথা বারবার বলতেছেন, ট্যাক্সটা অটোমেটিকলি বোঝা যায়, কিন্তু বিষয়টি ট্যাক্সের নিয়ে, সেজন্য আমরা আমি বলি, আমি আর্গিউ করতেছি না, আমি যে শেয়ার করতেছি। তো মেইন প্রবলেমটা হচ্ছে এখন সিডি পাইপে থাকতে হলে আপনি ট্যাক্সের হেল্পটা পাবেন, প্লাস আপনি আপনার বাপ মা শ্বশুর শাশুড়িকে দেখতে পারতেছেন একই বাসা থেকে। আর যদি আপনি লেক্সাতে যান, আপনি আপনার আত্মীয় স্বজনকে দেখতে পারবেন না। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো আমাদের কমিউনিটিকে বুঝতে হবে, যদি আপনি আপনার ইয়েতে যান তাহলে দেখতে পারবেন। আর লাস্ট একটা কথা, প্রশ্ন, আমাদের আনডকুমেন্ট যাদেরকে ধরা হচ্ছে, তার এটার ব্যাপারে কোনো কিছু জানলে একটু শেয়ার করলে মানুষের জন্য ভালো হতো। সেটা যে আমাদের বুধবারে অ্যাটর্নি থাকবে সন্ধ্যে 7টায়, তার কাছ থেকে, যেহেতু এটা অ্যাটর্নিদের বিষয়, সেটা তারা আলোচনা করবেন। আজকে আমরা সিপিএ বা আইআরএস এনরোলড এজেন্টদের নিয়ে প্রোগ্রাম করছি, সুতরাং এটা যদিও আমরা জানি, কিন্তু এটা আমরা বলার অধিকার রাখি না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো যেটা আমরা আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে কি আমরা ছোটোখাটো ভুলগুলো করে থাকি, সেটার ক্ষেত্রে আরও কিছু প্রশ্ন আছে, তবে সেটাও আমরা আলোচনা করব। একটি বিরতি নিতে চাই, বিরতির পরে সেই বিষয়টি কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আব্দুল চৌধুরী, আমরা আলোচনা করছিলাম যে এই কর বছরের ট্যাক্স রিটার্নে যে সাধারণ ভুল ত্রুটিগুলো আমরা করি, সেই বিষয়গুলো কিভাবে উতরাতে পারি। সেক্ষেত্রে আপনি কিছু বলেছেন, যদি অনেক সময় আমরা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা এসএসএন নাম্বারটা ভুল করি বা মিস করি, নাম ঠিকানা বা ব্যক্তিগত কিছু তথ্য দিতে যদি ভুল করি, অ্যাকাউন্ট নাম্বার বা রাউটিং নাম্বার দিতে যদি আমরা ভুল করি, বা ভুল করে যদি ডিডাকশনটা বেশি দাবি করে ফেলি, বা ডেডলাইন যদি মিস করে থাকি, বা আপনি ইলেকট্রনিক ফাইলিংয়ের কথা বললেন, সে সময় ফাইলিংয়ের সময় যদি সঠিক পিন নম্বর না দেই, এক্ষেত্রে পরবর্তীতে সংশোধন করার কোনো সুযোগ আছে কিনা, এই বিষয়টি একটু পরিষ্কার করুন। প্রথমত আপনারা যদি ট্যাক্স ফাইল ভুল সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে ফাইল করেন, আপনার ট্যাক্স রিটার্নটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে, আইআরএস এর কাছে যাবে না। সো আপনাদের ওইটা রিফাইল করা লাগবে। তখন আপনার অ্যাকাউন্টেন্ট আপনাকে এমনিতেই জানাবে যে ট্যাক্স ফাইলটা হয় নাই। যখন আপনি যদি কোনো কারণে ট্যাক্স ফাইল করছেন এবং অনেক দিন হয়ে গেছে, কোনো রিফান্ডের স্ট্যাটাস নাই, অথবা আপনি যখন irs.gov ওদের ওয়েবসাইটে যান, রিফান্ড স্ট্যাটাস আপনারা সবসময় চেক করতে পারবেন। রিফান্ড স্ট্যাটাস চেক করার সময় যদি দেখেন আইআরএস এর কাছে আপনার ট্যাক্স ফাইল এখনো যায় নাই, দ্যাট মিন্স মোস্ট লাইকলি আপনার ট্যাক্স ফাইলটা রিজেক্টেড হয়েছে। ওকে, ট্যাক্স রিটার্ন কি কারণে রিজেক্টেড হতে পারে? আপনার নাম
ঠিক মতো বসানো হয় নাই, স্পেশালি লাস্ট নেম। তারপরে অথবা আপনার নাম যেটা আছে ওইটা সোশ্যাল সিকিউরিটি কার্ডের সাথে ম্যাচ হয় নাই, আপনাদের বাচ্চাদের ডেট অফ বার্থ ইনকারেক্ট অথবা আপনাদের ডেট অফ বার্থ ইনকারেক্ট, রাইট? ওই কারণে ট্যাক্স ফাইলটা রিজেক্টেড হতে পারে। ট্যাক্স ফাইল যদি রিজেক্ট হয় সংশোধন ইজি, আপনার শুধু আবার রিফাইল করা লাগবে। কিন্তু আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল করেন, অ্যাড্রেস ভুল করেন, দেন ইট বিকামস কমপ্লিকেটেড। স্পেশালি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি যদি ভুল করেন সংশোধন করা ডিফিকাল্ট, এটা আপনার অ্যামেন্ডমেন্ট করে ঠিক মতো ইটস গোনা বি কমপ্লিকেটেড। সো মেক শিওর করবেন ফার্স্ট থিং অ্যাড্রেস ইজ কারেক্ট এবং অ্যাকাউন্ট নাম্বার গুলো ঠিক মতো আছে। অলসো আরেকটা জিনিস, আরেকটা কারণে আপনাদের ট্যাক্স ফাইল রিজেক্টেড হতে পারে, আরো দুইটা কারণে, ইজ মেনি রিজনস বাট আইল গিভ ইউ টু মোর। আপনাদের যাদের আইপি পিন আছে, রাইট? অনেকের কিন্তু এখন আইপি পিন আছে বিকজ অনেকেই আনফরচুনেটলি কি বলে এটাকে আইডেন্টিটি থেফটের ভিকটিম ছিলেন গত কয়েক বছরে, তাই না? তো আপনারা যখন আইডেন্টিটি থেফটের ভিকটিম হয়ে থাকেন এবং প্রপার ডকুমেন্টস ফাইল করেন, আইআরএস আপনাদেরকে নতুন পিন পাঠায়, ঠিক আছে? এভরি ইয়ার আপনাকে এই জানুয়ারি মাসে ইউজুয়ালি পিনটা পাঠায় এবং ওই পিন ছাড়া আপনাদের ট্যাক্স ফাইল হবে না, তাই না? এখন আপনি যদি আমার অফিসে আছেন, আপনার সব অথরাইজেশন আছে, সবকিছু আছে, ট্যাক্স ফাইল করলাম, কিন্তু আপনি যদি আমাকে ওই আইপি পিনটা যদি না দেন, ট্যাক্স ফাইল ঠিক মতো হবে না, আবার রিজেক্টেড হয়ে যাবে। ওকে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের যদি গত বছর পিন ছিল, দ্যাট মিন্স এই বছর আইপি পিন আছে। ওকে, এটা ইলেকট্রনিক ফাইলিং পিন, এটা আইপি পিন ইজ এভরি ইয়ার। যারা রিকোয়েস্ট করছেন আইপি পিন, আপনাদেরকে ওই ডিজিটটা দেওয়া হয় এবং আইআরএস আপনাকে লেটার পাঠায়। কোনো কারণে যদি এখন এই আইপি পিনটা নাই, আপনি irs.gov ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট বানাইতে পারেন এবং ওই অ্যাকাউন্ট বানানোর পরে অ্যাকাউন্টের ভিতর থেকে আপনি ওই পিন নাম্বারটা রিট্রিভ করতে পারবেন। আরেকটা জিনিস যে কারণে অনেকের ট্যাক্স ফাইল রিজেক্টেড হয় ইজ মার্কেট প্লেস হেলথ ইন্স্যুরেন্স। যারা মার্কেট প্লেস হেলথ ইন্স্যুরেন্স ফাইল আছে, যাদের মার্কেট প্লেস থেকে আপনারা হেলথ ইন্স্যুরেন্স কিনছেন, আপনাদেরকে একটা 1095A ফর্ম পাঠায়। ওকে, সো ওই ফর্মে লেখা থাকে আপনি কত টাকা দিয়েছেন এবং গভর্নমেন্ট আপনাকে কত টাকার ক্রেডিট দিছে। ওই ডকুমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট, ওইটা ছাড়াও আপনার ট্যাক্স ফাইলটা হবে না। সো মেক শিওর করবেন যে ওই ডকুমেন্টগুলো কালেকশন করার পরে আপনারা ট্যাক্স ফাইল করছেন। অলসো অ্যানাদার থিং ইজ, অনেকেই আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মিস করেন। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মানে কি? আপনাদের স্টক মার্কেটের সেল, পারচেজ, মোস্টলি সেলস, ক্রিপ্টোকারেন্সি সেল ফ্রম আপনার জেপি মর্গান হোক আর রাবিনহুড হোক, ভেরিয়াস ব্রোকারেজ ফার্ম। ওকে, ওই 1099 মোস্ট লাইকলি ইস্যু হবে মিড ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে ওরা আপনাকে ওই 1099টা পাঠাই দিবে। ওই 1099 ছাড়া আপনারা ট্যাক্স ফাইল করবেন না। আই নো অনেকে রাশ করতে চান ট্যাক্স ফাইলের জন্য, বাট সব W2 1099 কালেকশন করার পরে আপনারা ট্যাক্স ফাইলটা করবেন। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে ট্যাক্স ফাইল যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সুতরাং ছোটোখাটো ভুলের জন্য যাতে আমাদের এই যেটা আমরা রিটার্ন জমা দিতে যাচ্ছি আইআরএস যাতে সেটা রিজেক্ট না করে, সেজন্যই এই বিষয়গুলো আলোচনা করলাম। আশা করি এই বিষয়টি আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন। তো জনাব আব্দুল চৌধুরী, এবার একটু আমি অন্য বিষয়ে আসতে চাই, যে সেটি হচ্ছে যে আমরা জানি যে আজকে থেকে শুরু হয়েছে ট্যাক্স ফাইল। আমরা ইন্ডিভিজুয়াল পর্যায়ে 15ই এপ্রিল পর্যন্ত সময় আছে, বিনা জরিমানায় বা অন্যান্য যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো ছাড়া 15ই এপ্রিল পর্যন্ত ডেট আছে এবং 15ই এপ্রিল যেহেতু সোমবার, সুতরাং এবার আর বাড়ানোর কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ব্যবসায়ী যারা আছে, বিশেষ করে এস কর্পোরেশন, সি কর্পোরেশন বা পার্টনারশিপ, এলএলসি ইত্যাদি, এগুলোর ডেট কি পরিমাণ আছে এবং এই নির্ধারিত সময়, সেটা ব্যক্তিগতই হোক, ইন্ডিভিজুয়ালি হোক বা বিজনেস ফাইল হোক, যদি আমরা কোনো কারণে ডকুমেন্টসের অভাবেই হোক বা যে কোনো কারণেই হোক, যদি আমরা দেশের বাইরে থাকি বা যে কোনো কারণেই হোক, আমরা যদি নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স ফাইল না করতে পারি, তাহলে আমাদের কি করণীয় থাকবে? সময় আমরা কিভাবে বাড়াতে পারবো? কোন ফর্ম পূরণ করলে সেই সময়টা আমরা বাড়তি করে নিতে পারবো? এই বিষয়টি যদি একটু বিস্তারিত বলেন। আপনারা যদি টাইম মতো ট্যাক্স ফাইল না করতে পারেন, সিম্পল থিং, ফর এক্সটেনশন আপনারা ফাইল করবেন। ওকে, এক্সটেনশন আপনাকে 6 মাস এক্সট্রা সময় দেয়, রাইট? ইউজুয়ালি আপনারা যারা বিজনেস ওনার, অনেক সময় আপনাদের এস কর্পোরেশন, পার্টনারশিপ অথবা এলএলসি, মাল্টি মেম্বার এলএলসি যেটা, ওইটা মার্চের 15 তারিখের মধ্যে আপনারা যদি না ফাইল করতে পারেন, মেক শিওর করবেন এক্সটেনশন ফাইল করছেন এবং আপনার মিনিমাম ফি যেটা আছে ওইটা দিয়ে দিয়েছেন। ওকে, ওইটা আপনার ফেলিয়ার টু ফাইল পেনাল্টিটা অ্যাভয়েড করবে, রাইট? আর আপনি যে মিনিমাম ট্যাক্স যেটা দিচ্ছেন, ওইটা এমনিতে আপনি ক্রেডিট পাবেন ট্যাক্স ফাইলিং এর সময়। সো ইটস নট লাইক আপনি এক্সট্রা পয়সা দিচ্ছেন, ইটস ফ্রি, এক্সটেনশন ইজ ফ্রি। সেম থিং, যারা ইন্ডিভিজুয়াল
আছেন, কোনো কারণে ধরেন আপনার যদি এক্সটেনশন ফাইল করা লাগতেছে, রাইট? কি কি কারণে এক্সটেনশন ফাইল করা লাগে? ওয়ান থিং ইজ, ধরেন আপনার what is the perfect example here? ধরেন আপনি দেশে চলে যাচ্ছেন, রাইট? আপনার সব ডকুমেন্টস আসে নাই, আপনি এপ্রিলের 15 তারিখের পরে আসবেন, ফাইল এন্ড এক্সটেনশন আপনাকে এডিশনাল 6 মাস সময় দিবে। এটা কিন্তু ফাইলিং এর সময় দিবে, ট্যাক্স পেমেন্টের সময় দেয় না। ওকে, তো আপনাদের যদি পয়সা থাকে হাতে, যে পয়সা ইউজুয়ালি ট্যাক্স আপনার প্রত্যেক বছর দেওয়া লাগে, ওইটা দিয়ে আপনি এক্সটেনশন ফাইল করে ফেলেন, কোনো অসুবিধা নাই। যে এক্সটেনশন পেমেন্ট আপনি দিবেন, ফাইনাল ট্যাক্স ফাইলিং এর সময় ওইটা এমনিতে ক্রেডিট পাবেন, ইন আর লুজিং দিস মানি। অলসো আপনারা যারা ধরেন এই মেরিড, আপনি আমেরিকা আসেন এবং আপনার স্পাউস নতুন আমেরিকা আসছেন এবং আপনার এখনো আপনার স্পাউসের সোশ্যাল সিকিউরিটি নাম্বার এখনো আসে নাই, যদি না আসে, ডোন্ট ফাইল এন ট্যাক্স রিটার্ন বাই এপ্রিল 15, আপনারা এক্সটেনশন ফাইল করবেন এন্ড হোপফুলি আপনার আগামী অক্টোবরের আগে আপনার স্পাউসের সোশ্যাল সিকিউরিটি নাম্বার চলে আসবে, তখন আপনি মেরিড হিসেবে ফাইল করতে পারবেন। দিস ইজ গোনা বি এ গুড বেনিফিট এন্ড ভেরি গুড স্ট্র্যাটেজি। এক্ষেত্রে আপনি বললেন যেটা, যে যারা ইন্ডিভিজুয়াল যারা আছি আমরা ট্যাক্স ফাইল করতে যদি 15 এপ্রিলের মধ্যে না করি, তাহলে 4868 ফর্ম যেটা আছে সেটা পূরণ করে আমরা 6 মাস কি বাড়াতে, 6 মাস বৃদ্ধি করতে পারি। আপনার এটা 6 মাস বাড়াবে, হ্যাঁ 6 মাস বাড়াবে, প্লাস মেক শিওর করবেন স্টেটেরও এক্সটেনশন ফাইল করতেছেন, ঠিক আছে? ইউজুয়ালি অনেক স্টেটে লাগে না, বাট স্পেশালি আপনারা যারা নিউ ইয়র্ক স্টেট, ক্যালিফোর্নিয়া আছেন, আপনাদের ক্যালিফোর্নিয়া অ্যাকচুয়ালি ডাজন্ট রিকোয়ার, ইয়া। সো আপনাদের ফেডারেল এক্সটেনশন ফাইল করা লাগবে, স্টেট এক্সটেনশন ফাইল করা লাগবে। তো সেক্ষেত্রে এস কর্পোরেশন, সি কর্পোরেশন আপনি বললেন যে ফর্মগুলো 7004, এই ফর্ম পূরণ করে 6 মাস বৃদ্ধি করে, অর্থাৎ 15 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু পার্টনারশিপ বা এলএলসির ক্ষেত্রে কি 6 মাস না? এটা সেম পার্টনারশিপ আপনার হলে মার্চের 15 তারিখ ডু ডেট, রাইট? তার মানে 1 মাস আগে, রাইট? আপনাদের এক্সটেনশন ফাইল করবেন, 6 মাস সময় দিবে, তার মানে সেপ্টেম্বরের 15 তারিখ ডিউ ডেট। আচ্ছা, রাইট? আপনার পার্টনারশিপ আর এস কর্পোরেশনের ডু ডেট 1 মাস আগে কেন? 1 মাস আগে কারণ হলে গিয়া আপনার ওই ট্যাক্স এস কর্পোরেশন এবং পার্টনারশিপ ট্যাক্স রিটার্নের আপনার K1 লাগবে ট্যাক্স ফাইল ফাইনালাইজ করার জন্য, যাতে ওইটা 1 মাস আগে রেডি হয়, সো দ্যাট ইউ কুড ফাইল ইউর ট্যাক্স রিটার্ন অন টাইম। সো মেক শিওর করবেন ওইটা ছাড়া আপনারা ট্যাক্স ফাইল করতেছেন না, যদি আপনাদের বিজনেস থেকে থাকে। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। আমাদের হাতে সময় নেই, সে কারণে নতুন কোনো বিষয় আমরা আলাপ করতে পারছি না। বিশেষ করে যে, যদিও আপনি বলেছেন যে উবার এবং লিফট রাইড শেয়ার যারা করে, যে ড্রাইভাররা আমরা আছি, তাদের ট্যাক্স রিটার্নটা কীভাবে করবে সেটাও নিয়ে আমরা আলাপ করতে, বা 2 মিনিটের মধ্যে যদি একটু কথা বলেন এই বিষয় সম্পর্কে। আপনারা যারা রাইড শেয়ার আছেন, নাম্বার 1 থিং, এই বছর আপনার যে জিনিসটা ডিফারেন্ট ফ্রম লাস্ট ইয়ার, এই বছর আপনারা লসুটের পয়সা পাইছেন, লসুটের সেটেলমেন্ট। ওকে, সো দ্যাট মিনস লিফট এবং উবার আপনাকে লসুটের সেটেলমেন্ট দিয়েছে এবং ওইটার জন্য 1099 পাঠাইছে। ওই ইনকাম আপনারা রিপোর্ট করবেন। যদি কোনো কারণে 1099টা পাচ্ছেন না, দেন আপনারা জানেন যে কত টাকা ডিপোজিট হয়েছে, ওই ডিপোজিট অ্যামাউন্টটা রিপোর্ট করবেন, এটাতে কোনো ট্যাক্স উইথহোল্ডিং নাই। নাম্বার 2, যারা অনেক সময় বাসা থেকে ট্যাক্স ফাইল করতেছেন অথবা আপনারা নিজের ট্যাক্স ফাইল করতেছেন, একটা কমন মিস্টেক যেটা দেখা যায়, আপনারা গাড়ি যখন চালাচ্ছেন মাইলেজও নেন এবং অ্যাকচুয়াল এক্সপেন্সও নেন। মাইলেজ কি? 1 মাইল চালাইলে 67 সেন্টস দেয়, তাই না? সো এখন আপনার কিন্তু ডিসাইড করা লাগবে কোনটা নেবেন। ইউ দ্যাট টেক মাইলেজ or you take actual expense. ওকে, দুইটা আপনারা একসাথে নিতে পারবেন না। যদি মাইলেজ নেন, গাড়ির ডিপ্রিসিয়েশন নেওয়া যাবে না, ইন্স্যুরেন্স নেওয়া যাবে না, গ্যাস নেওয়া যাবে না, এবং গ্যাস নেওয়া যাবে না, রাইট? সো দিস ইজ ওয়াই ডিসাইড করা লাগবে আপনার কোনটা নেবেন। ইউজুয়ালি মাইলেজ বেস্ট হয় যারা ধরেন আলবেনিতে থাকেন অথবা বাফালোতে থাকেন, যেখানে আপনার অনেক মাইল চালানো লাগে গাড়ি চালানোর আর্নিং এর জন্য, আপনাদের জন্য মাইলেজ মেক সেন্স করে। অথবা যারা পার্ট টাইম গাড়ি চালাচ্ছেন 2 দিন 3 দিন ইভেন লেস, আপনাদের জন্য অনেক সময় মাইলেজ মেক সেন্স করে। আদারওয়াইজ বি ভেরি কেয়ারফুল, দুইটা এক্সপেন্স আপনারা একসাথে নেবেন না। লাস্টলি, আমি জানি সময় কম, আপনারা যারা গাড়ি আছে, গাড়ির পেমেন্ট কিন্তু আপনার ডিডাকশন না। ওকে, ডিপ্রিসিয়েশন হলে কি আপনার ডিডাকশন। তার মানে যে বছর আপনি গাড়ি কিনছেন, ওই বছর গাড়ির যে দাম 5 ইয়ার্সে ডিভাইড করে এক্সপেন্স হিসেবে নেবেন। ভেরি সিম্পলিফাইড মেথড আমি বলতেছি, অন্যান্য মেথডও আছে। গাড়ির পেমেন্ট কিন্তু ইজ নট দ্য ডিডাকশন। গাড়ির পেমেন্ট অনলি ইজ ডিডাকশন যখন আপনি গাড়ি রেন্ট হিসেবে নেন, রাইট? ভেরি ইম্পর্টেন্ট, মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দিস রুলস। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। খুব সংক্ষেপে হলেও বিষয়টি চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন।
আমরা সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব আব্দুল চৌধুরী, আপনিও অনেক ব্যস্ত মানুষ এবং আজকে থেকে যেহেতু ব্যস্ততা আরও বেড়ে গেছে, সেই ব্যস্ততা উপেক্ষা করে এবং এই শীতের রাত্রিতেও রাত জেগে থেকে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, সিডিপ্যাপ নিয়ে কথা বলেছি, কি কি পরিবর্তন এসছে এবং এটা আমাদের আয়ের উপরে কিভাবে প্রভাব বিস্তার করবে ট্যাক্স, সেটা আমরা কথা বলেছি এবং 2024 কর বছরে ট্যাক্স রিটার্নে যে সাধারণ ভুলগুলো আমরা করে থাকি, যাতে না করে নির্ভুলভাবে ট্যাক্স রিটার্ন আমরা দাখিল করতে পারি, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।